অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ গড়িয়া মেট্রো স্টেশন। আপ প্ল্যাটফর্মে 4টি পিলারে ফাটল। মেট্রো তরফে জানানো হয়েছে সময় লাগবে এখন যাত্রী নিরাপত্তার বিষয় এটা। তাড়াহুড়ো করে কোনো যাত্রীকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যায় না। মেট্রো কর্তৃপক্ষের কাছে যাত্রী নিরাপত্তাই অগ্রাধিকার। ফলে বুধবারও এই স্টেশন বন্ধ থাকবে। শুধু বুধবারে নয়, আপাতত অনির্দিষ্টকালের জন্য স্টেশন বন্ধ রাখা হচ্ছে তা কার্যত পরিষ্কার। রাজ্যে কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন খরিফ মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা প্রদান শুরু হয়েছে মঙ্গলবার 29শে জুলাই থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা প্রদান করা হয়। যাদের কম জমি রয়েছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা সহায়তা পান। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,930 কোটি টাকা সরাসরি দেয়া হচ্ছে। চলতি বছরের শেষের দিকে রবি মরশুমের জন্য একই পরিমাণ টাকা দেয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার মধ্যেই ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। হরিয়ানা, সুরাত সহ ভিন্ন রাজ্য থেকে ফিরলেন 800 জন। এখনো 50 জন আটকে থাকার অভিযোগ রয়েছে। আজ লোকসভায় অপারেশন সিঁদুর বিতর্ক চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, এপ্রিলে পেহেলগাঁও হামলা 26 জনকে হত্যা করা 3 পাকিস্তানি জঙ্গিকে 28 জুলাই অপারেশন মহাদেবের মাধ্যমে খতম করা হয়েছে। এরা সকলেই লস্কর-ই তৈবার জঙ্গি। এর মধ্যে সুলেমান শাহকে 22 এপ্রিলে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন সংসদে অমিত শাহ বলেন, ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ সাধারণ নাগরিকদের তাদের পরিবারের সামনে হত্যা করা হয়েছিল পেহেলগাঁওতে। আমি এই বর্বর সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। পেহেলগাঁওতে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলেন, ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীরের পুলিশের একটি যৌথ অভিযানে অপারেশন মহাদেবে পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত 3 সন্ত্রাসীকে খতম করা হয়েছে। গঙ্গার পাড় ভাঙন রোধে অবশেষে পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন। আসন্ন ডিসেম্বর মাস থেকেই প্রকল্পের কাজ শুরু হবে। গঙ্গার ভাঙন নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় হস্তক্ষেপে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের উপর চাপ বাড়ে বৈঠকের আয়োজন ও সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য। শেষমেশ 24শে জুলাই পাটনায় 3 রাজ্যের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত হয় সেই গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক। ইলামবাজারে সভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর নামে এনআরসি চালু করার চেষ্টা। তার হুঁশিয়ারি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল ছেড়ে কথা বলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রত্যেক ভোটার লিস্টে নাম তুলবেন নতুন করে ভোটার লিস্টে নাম তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। বাংলায় যেন একজনও ভোটার লিস্টে নাম তুলতে বাদ না রাখা হয়, এটা বৈধ ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন। ইলামবাজারের সরকারি কর্মসূচি থেকে ফের সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারে মা ও শিশুকে নির্মমভাবে মারধর করেছে পুলিশ। সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ খণ্ডন করে সাংবাদিক বৈঠক করেছিলেন দিল্লি পুলিশের ডিএসপি। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারের সরকারি কর্মসূচি থেকে পাল্টা চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার জানিয়ে দিলেন কে সত্যি কে মিথ্যা প্রমাণ হবে। ভারত পাকিস্তান সংঘাতে বাবা মাকে হারানো প্রায় 22 জন শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের গোলাবর্ষণে পরিবারকে হারিয়েছিল ওই শিশুরা। জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা জানিয়েছেন, পুঞ্চ জেলার 22 জন শিশুর পড়াশোনার পুরো খরচ বহন করবেন রাহুল গান্ধী। তারিক হামিদ কারা বলেন, ওই শিশুদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় সেজন্য প্রথম কিস্তির টাকা বুধবার দেওয়া হবে। সন্তানদের গ্র্যাজুয়েশন শেষ না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে। সূত্রের খবর। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ করলেন তিনি। সরাসরি তিনি বললেন, সদনে ভারতের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি। যারা ভারতের পক্ষ দেখতে পায় না তাদের সামনে আয়না ধরতে এসেছি। এদিন প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, পেহেলগাঁও কাণ্ডে ধর্ম জেনে জেনে জঙ্গিরা হত্যা চালিয়েছে। ভারতের দাঙ্গা করানোর অপচেষ্টা ছিল সেটা, কিন্তু ভারত ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের জবাব দিয়েছে। আমরা জঙ্গিদের ধুলোয় মিশিয়ে দিয়েছি। এরই পাশাপাশি তিনি জানিয়ে দেন, কোনোভাবেই পাকিস্তানের পরমাণু হুমকি মেনে নেবে না নয়াদিল্লি। এদিন নরেন্দ্র মোদীর মন্তব্যের পর থেকে এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠছে, এবার কি পরমাণু নীতি বদল করবে ভারত?
15ই আগস্টের পর নতুন দল গড়ার ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। জেলা নেতৃত্বের বিরোধিতা করেই নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন কবির। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মালদহ, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, নদিয়া 50 আসনে প্রার্থী দেবে হুমায়ুন কবিরের দল। হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ নেই, কিন্তু তার অভিযোগ নেত্রীর নির্দেশ মানছে না মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব। হুমায়ুন কবিরের বক্তব্য, দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে হয় না। এসআইআর নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর। সোমবার উত্তরবঙ্গে গিয়ে ভোটার সমীক্ষা নিয়ে তাকে প্রশ্ন করা হয় এবং মন্তব্য করতে দেখা যায়। সোমবার উত্তরবঙ্গের 5 জেলার বুথ লেভেল অফিসারদের সঙ্গে জলপাইগুড়িতে বৈঠক করেন তিনি। এদিন তিনি বলেন, বিএলওরাই সারা বছর ভোটারদের সঙ্গে কাজকর্ম করেন। কমিশনের তৃণমূল স্তরের প্রতিনিধি তারা। সম্প্রতি অনেক নতুন বিএলও নিয়োগ হয়েছে, তাদের প্রশিক্ষণ প্রয়োজন, আর সেই কথা মাথায় রেখেই এই বৈঠক। এরপরে এসআইআর নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও তো কোনো নির্দেশ আসেনি, যদি তা হয় তাহলে আগে নির্দেশগুলো আসুক, তারপর না হয় দেখা যাবে। রাজধানীর বুকে বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার যে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার তা খারিজ করলেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া। ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে এই 2 শব্দে কটাক্ষ করে উড়িয়ে দিল দিল্লি পুলিশ। কলকাতায় একই দিনে 3টে বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার বিকেলে প্রবল বৃষ্টির মাঝে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি। ঘটনাটি মুচিপাড়ায় ঘটলেও একই সঙ্গে এদিন শহরের জানবাজার ও নারকেলডাঙ্গাতেও বাড়ি ভেঙে পড়ার ঘটনার খবর সামনে এসেছে। ভাঙল 5 বছরের রেকর্ড, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি জুলাইয়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, 5 বছরের মধ্যে চলতি বছরে জুলাই মাসে এখনো পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়, পরিমাণ 593.6 মিলিমিটার। এদিকে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 362 মিলিমিটার। সেই হিসেবে চলতি বছরে জুলাই মাসে এখনো পর্যন্ত কলকাতায় স্বাভাবিকের থেকে 64% বেশি বৃষ্টিপাত হয়েছে। গত বছর জুলাই মাসে কলকাতায় বৃষ্টিপাত হয়েছিল 328.4 মিলিমিটার। জুলাই মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে এই পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসুম ভবন। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গে 28 জুলাই পর্যন্ত স্বাভাবিকের থেকে 19% বেশি বৃষ্টি হয়েছে। যেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 571.8 মিলিমিটার, সেখানে ওই তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েছে 680.8 মিলিমিটার। যদি উত্তরবঙ্গে জুলাই এখনো পর্যন্ত 19% কম বৃষ্টিপাত হয়েছে, সেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 1000.3 মিলিমিটার, কিন্তু বৃষ্টি হয়েছে 710.7 মিলিমিটার। সূত্রের খবর। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার 30 জুলাই রাত পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী এবং কোনো কোনো সময় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার 1 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। অন্তত 4 বা 5 তারিখ পর্যন্ত আর খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। তবে 31 জুলাই পর্যন্ত হওয়া বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এমনকি ফসলেরও ক্ষতি হতে পারে। উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। দক্ষিণবঙ্গে 16% অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। অন্যদিকে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় আজ বৃষ্টি চলবে। আজ বেশি বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। এদিকে আগামীকাল থেকে উত্তরে বৃষ্টি অনেকটা বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি। বাকি সব জেলায় একটানা বেশ কিছুক্ষণ মাঝারি বৃষ্টি। শনিবার আরও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে সব জেলায় দিনের বিভিন্ন সময় ভারী এবং বাকি সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় মূলত মেঘলা আকাশ, বেলার দিকে আংশিক মেঘলা আকাশ। আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টি। এদিকে বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বেলার দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। এদিকে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনভর কয়েক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে শহরে।